হে উপরওয়ালা, অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। আমার কোল আলো করে ফুটফুটে সন্তান এলো। উপরওয়ালা, আজ তুমি আমাকে অনেক শান্তি দিলে উপরওয়ালা। হ্যাঁ, আমিও অনেক খুশি। আজ পরিরাজ্যে নতুন একজন অতিথি এলো। আমি আশীর্বাদ করি তোমার কন্যা দীর্ঘজীবী হোক আর এই রাজ্যকে ভালো রাখুক। পরিমাতা আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। আর পরী এক দৃষ্টিতে পরিমাতার দিকে তাকিয়ে থাকে। আমার ভাবতেও অবাক লাগে, আমার এই ছোট্ট পরিকন্যা কত সুন্দর হয়েছে আর দিন দিন কত দ্রুত বেড়ে উঠছে। ঘুমিয়ে থাকলে যেন মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরে এসে পড়েছে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায় আর সেই ছোট্ট পরিকন্যাটা অনেক বড় হয়ে যায়। মা দেখো, কত সুন্দর চাঁদ উঠেছে। চলো না মা, আমরা চাঁদে গিয়ে বসি। না রে মা, আজ যে চাঁদে যাওয়া যাবে না। আজ যে নাগ পঞ্চমীর পূর্ণিমা রাত। এই রাত যে পরীদের জন্য অভিশপ্ত রাত। এই রাতে আকাশ থেকে উল্কা খসে খসে পরী রাজ্যে পড়ে। যাওয়া যাবে না রে সোনা। না মা না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে বাইরে নিয়ে না যাওয়ার জন্য বাহানা খুঁজছো। আমি সব বুঝি। আমি যে তোমার কথা শুনতে চাই না মা, কিছুতেই শুনবো না। আজ আমি বাইরে যাবই যাব। এত সুন্দর পূর্ণিমা চাঁদের আলো আমি উপভোগ করবই করব। এই কথা বলে পরিকন্যা বাইরে চলে যায় আর পরীও তার পিছন পিছন যেতে থাকে। হঠাৎ করে আকাশ থেকে একটা উল্কা খসে পরিকন্যার গায়ে পড়ে আর সাথে সাথে পরিকন্যা দগ্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়। কন্যা, এ কি হলো তোর? এখন আমি কি করব উপরওয়ালা? এই মেয়েটা যে কেন আমার কথা শুনলো না? এবার কি হবে? পরিমাতা দেখুন, আমার নয়নমণির কে যেন হয়েছে। একটা উল্কা খসে পড়ে এমন দগ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব পরিমাতা বলুন? আমার কন্যা যে চোখ খুলছে না। সত্যি তো, এ তো দগ্ধ হয়ে গেছে, কিন্তু আজ যে নাগপঞ্চমীর পূর্ণিমা রাত। আজ তো তুই ওকে নিয়ে সাবধানে থাকতে পারতি। না না, আমি তো ওকে নিয়ে সাবধানে ছিলাম, কিন্তু ও আমার কথা অমান্য করে বাইরে চলে গিয়েছিল। এবার আপনি কোনো একটা ব্যবস্থা করুন মাতা। আপনি আমার কন্যাকে সুস্থ করে দিন। পূর্ণিমা রাতের এই উল্কার আঘাত যে এত সহজে ঠিক করা যায় না বাছা। এর জন্য তো তরতাজা মানুষের শরীর রক্ত প্রয়োজন, আর তা দিয়ে পরিকন্যাকে গোসল করিয়ে দিলেই ও ঠিক হয়ে যাবে। এ আপনি কি বলছেন পরিমাতা? মানুষের রক্ত দরকার? তবে এজন্য যে মানুষকে হত্যা করতে হবে? আমাকে কি তবে এবার হিংস্র হতে হবে? দরকার পড়লে তাই করব। যে কোনো মূল্যে আমি আমার কন্যাকে সুস্থ করেই তুলব। এই কথা বলে রানী পরী পৃথিবীতে চলে আসে। আর মানুষ খুঁজতে থাকে রক্ত নেওয়ার জন্য। আর রানীপুরীর চোখ হঠাৎ করেই নিপুর উপর পড়ে। নিপু বিধবা অনিতার একমাত্র কন্যা। বিধবা অনিতা নিপু ও পার্বতীকে নিয়ে একসঙ্গে থাকতো। নিপু, তোকে সেই কখন বলেছি পার্বতীকে ঘাস দেওয়ার জন্য? সেই কথা কি তোর কানে যায়নি নাকি? আজকাল বড্ড দুষ্ট হয়েছিস, তুই আমার কোনো কথাই শুনতে চাস না। এসব কথা বলে অনিতা খড় কাটতে যায়। আর হঠাৎ করে সেখানে রানী পরী চলে আসে এবং নিপুকে ধরে ফেলে। এ কি তুমি আমার মেয়েকে ধরেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। আমার মেয়ে ব্যথা পাবে তো। ছেড়ে দেওয়ার জন্য তো আমি আর তোর মেয়েকে ধরিনি। তোর মেয়েকে নিয়ে আমি পরিরাজ্যে যাব, আর তোর মেয়ের রক্ত দিয়ে পরিকন্যাকে গোসল করিয়ে দেব, আর আমি আমার কন্যাকে সুস্থ করে তুলবো। এসব তুমি কি বলছো? তুমি তো একজন পরিরূপী রাক্ষসী। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও, একটু দয়া করো। অনিতা রানী পরীকে অনেক অনুরোধ করার পরও কোনো কাজ হয় না। রানী পরী নিপুকে নিয়ে তার রাজ্যে চলে যায়। এবং অনিতা হাও মাও করে কাঁদতে থাকে।
না, এটা কিছুতেই হতে পারে না। এত সহজে আমার মেয়ের প্রাণ যেতে পারে না। এবার এবার আমি কি করে আমার মেয়েকে রক্ষা করব? কেঁদো না মা, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। তুমি বরং আমাদের গাভী মাতার কাছে যাও, তিনি তোমাকে একটি উপায় বলে দিতে পারে। গাভী মাতা স্বর্গপুরীতে থাকে, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। তুই ঠিক বলছিস পার্বতী, তাহলে আমি এখনই স্বর্গপুরীতে যাব। এরপর অনিতা স্বর্ণপুরীর উদ্দেশ্যে রওনা দেয়। এবং অনেকখানি হাঁটার পর স্বর্ণপুরীতে গিয়ে পৌঁছায়। তুই কাঁদিস না, তুই কোনো চিন্তা করিস না। আসলে মানুষের রক্তে যে পরিমাণ শক্তি আছে, আমার দুধেও সেই পরিমাণ শক্তি আছে। আমার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালে পরিকন্যা সুস্থ হয়ে যাবে। এরপর অনিতা গাভী মাতাকে একটা বালতি দেয়, আর বালতি ভর্তি করে গাভী মাতা তাকে দুধ দেয়। আর অনিতাকে বলতে থাকে, তুমি এখন এই দুধগুলো নিয়ে পরী রাজ্যে যাও, আর গিয়ে তোমার কন্যার প্রাণ রক্ষা করো। আর হ্যাঁ, চোখ বুজে নাও, আমি তোমাকে পরী রাজ্যে ফিরিয়ে দিচ্ছি। এবং চোখ খুলে দেখে সে পরী রাজ্যে আছে। এবং চোখ খুলেই সে অবাক হয়ে যায়, কারণ রানী পরী তার মেয়েকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। না না, তুমি দয়া করে আমার মেয়েকে হত্যা করো না। আমি তোমার মেয়েকে সুস্থ করার জন্য গাভী মায়ের দুধ নিয়ে এসেছি। গাভী মাতার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালেই পরিকন্যা সুস্থ হয়ে যাবে। গাভীর দুধ দিয়ে পরিকন্যার গোসল? তুমি কি আমাকে বোকা বানাতে চাইছো নাকি বলো তো? না গো না, আমি তোমাকে কিছুতেই বোকা বানাচ্ছি না। তুমি আগে এই দুধ দিয়ে তোমার পরিকন্যাকে গোসল করিয়ে দেখো। আগে আমার কথাটা শোনো। অনিতার এত অনুরোধে রানী পরী রাজি হয় এবং সে এক বালতি দুধ দিয়ে তার মেয়েকে গোসল করায়। সাথে সাথে পরিকন্যা সুস্থ হয়ে লাফ দিয়ে ওঠে। মা আমার, তুই সুস্থ হয়ে গেছিস, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি এখন তোমার কন্যাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তোমাকে পুরস্কৃত করব। এরপর রানী পরী নিপুকে মুক্ত করে দেয় আর এক হাড়ি স্বর্ণমুদ্রা নিয়ে এসে অনিতাকে দেয়। অনিতা সেই এক হাড়ি স্বর্ণমুদ্রা এবং নিপুকে নিয়ে বাড়ি চলে আসে। পপি, তুই এসেছিস? সাপ ধরা শেষ? হ্যাঁ বাবা, এবার গাছের ডালে খুব সুন্দর একটা সাপ খুঁজে পেয়েছি। এমন সাপ আমি আগে কারো কাছে দেখিনি। এই নতুন সাপের খেলা দেখলে মানুষজন অনেক খুশি হবে। কি এমন সাপ ধরেছিস দেখি তো? এই দেখো বাবা। সত্যি তো, এমন সাপ আমিও আগে কখনো দেখিনি। সাপটাকে সাবধানে রাখিস। কি সাপ, কেমন বিষ, কিছুই তো জানি না আমরা। ছাড়া পেয়ে গেলে আবার সমস্যা হবে। আচ্ছা বাবা, আমি সাবধানেই রাখবো সাপটাকে। এই সাপটাকে ধরার পর ভাবলাম সবার আগে আমি তোমাকেই সাপের খেলা দেখাবো, তাই আমি তোমাকে খুঁজছিলাম। ঠিক আছে, চল দেখি তোর সাপের খেলা। আপু, আপু, আমি তোর নতুন সাপের খেলা দেখবো রে। এই সাপটা তো নতুন, তাই তোকে সাবধানে থাকতে হবে। বেশি হাত পা নাড়াবি না, আর সাপটার থেকে দূরে থাকবি। ঠিক আছে আপু। মা, তুমিও চলো, আপু আমাদের নতুন সাপের খেলা দেখাবে। একটু অপেক্ষা কর, আমি আসছি। সবাই একসাথে জড়ো হলে পপি তাদেরকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায়। তারপর সাপটাকে ছেড়ে দিয়ে সেখানে গিয়ে বিন বাজাতে শুরু করলো। ও মা গো, এ আবার কেমন সাপ? জীবনে কত সাপ দেখেছি, কিন্তু এমন সাপ তো কখনো দেখিনি বাপু। এই আপু, তোর বিনের শব্দ শুনে সাপটা এমন ঠায় দাঁড়িয়ে আছে কেন? একটুও নড়ছে না। পপি, তুই বিন বাজানো বন্ধ কর আর সাপের থেকে দূরে সরে যা। এই সাপের লক্ষণ বেশি ভালো ঠেকছে না। কেন বাবা, কি হয়েছে? দেখ দেখ, সাপটা কেমন আমাদের দিকে তেড়ে আসছে। সবাই সাপটার সামনে থেকে দূরে সরে যাও তাড়াতাড়ি। বাবা, সাপটা তো এখন আমাদেরকে ছেড়ে তোমার কাছে যাচ্ছে। তুমি সরো এখান থেকে, সরো বলছি।
দাঁড়া, আমি আগে দেখি দেখি আমার হাত দিয়ে সাপটার গতিবিধি পরিবর্তন করতে পারি কিনা। কি ভেবেছিস তোরা আমাকে ধরে এনে বন্দি করে রাখবি? তোরা আমাকে যেভাবে নাচাতে চাস আমি সেভাবেই নাচবো ভেবেছিস? তোদের কাউকে ছাড়বো না, আমি একে একে সবাইকে মারবো। বাবা, এই সাপটা কি বলছে এসব? আমি আমার কাঠের বিনটা বাজিয়ে সাপটাকে বশে আনার চেষ্টা করি। ওসব কাঠের বিন দিয়ে আমাকে বশে আনা যাবে না, আমি তোদেরকে মারবো। এ কথা তোরা বিশ্বাস করতে পারছিস না বুঝি? তারা এখনই তোদেরকে প্রমাণ দিচ্ছি। সাপটা পপির বাবার পায়ে একটা কামড় বসিয়ে দিল। সবাই দৌড়ে পপির বাবার কাছে গেল। এ কি বাবা, সাপটা তোমাকে সত্যি কামড়ে দিল? তোর বাবা মারা যাওয়ার পর একে একে সবাইকে মারবো আমি। তার আগে তোরা দেখে নে আমার কামড়ের মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর হয়। সাপটা তো চলে গেল, আগে দেখ সাপের কামড়টা বিষাক্ত কিনা। হ্যাঁ বাবা, বিষাক্ত। কামড়ের জায়গাটার উপরে একটু কাপড় বেঁধে দে তাড়াতাড়ি। এই নে, এই কাপড়টা দিয়ে তোর বাবার পা বেঁধে দে। কি হয়েছে পপি, তোমার বাবার পা কাপড় দিয়ে বাঁধছো কেন? কবিরাজ মশাই, আমার বাবাকে সাপ কামড় দিয়েছে। তাই তো, কিন্তু সাপের কামড় দেখে তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ সাপের কামড় নয়, লক্ষ্মী সাপের। তোমার বাবার মৃত্যু নিশ্চিত। তাহলে এখন আমার বাবাকে বাঁচানোর উপায়? এই সাপের বিষ অন্য কারো দ্বারা নামানো সম্ভব নয়, লক্ষ্মী সাপকে ডেকে এনেই এই বিষ নামাতে হবে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি এক্ষুনি বিন বাজাচ্ছি ওই লক্ষ্মী সাপকে ডেকে আনার জন্য। এই বিন বাজিয়ে কোনো লাভ হবে না, লক্ষ্মী সাপকে ডাকার জন্য লাগে রূপোর বিন। এই বিন শুধু লক্ষ্মী সাপকে ডাকার জন্যই বানানো হয়েছে। আমাদেরকে সেই বিনটা এনে দিন কবিরাজ মশাই, যাতে আমি ওই বিনটা বাজিয়ে আমার বাবাকে বাঁচাতে পারি। ওই বিন আমার কাছে কেন, কোনো সাধারণ মানুষের কাছেই নেই। বলছেন কি? তাহলে উপায়? পপির বাবাকে আমরা বাঁচাবো কি করে? সেই বিন জঙ্গলের ভিতরে থাকা সাপ রানীর কাছে আছে, সে ওই বিনটার দেখাশোনা করে। পপি যদি তাকে মানিয়ে সেই রূপোর বিনটা আনতে পারে তবেই তার বাবাকে বাঁচাতে পারবে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি যেভাবেই হোক ওই রূপোর বিনটা নিয়ে আসবো। তবে তার কাছে খুব সাবধানে যেও, আর মিথ্যা বলো না, তবে কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। সবই বুঝলাম, কিন্তু আপু ওই সাপের গুহা খুঁজে পাবে কোথায়? এই আংটিটা তোমার হাতে পরে নাও। জঙ্গলের ভিতর অনেকগুলো গুহা আছে, যেই গুহার সামনে গেলে এই পাথরটা জ্বলে উঠবে, সেই গুহাতেই ওই সাপ থাকে। ঠিক আছে কবিরাজ মশাই, আমি এখনই ওই রূপোর বিনটা নিয়ে আসছি। পপি সেই জঙ্গলে গিয়ে সাপ রানীর ঘরটা খুঁজতে থাকলো। একটা গুহার সামনে যাওয়ার সঙ্গে পাথরটা জ্বলে উঠলো। এই গুহাতেই মনে হয় রূপোর বিনটা আছে, যাই রূপোর বিনটা নিয়ে আসি। এই মেয়ে, কি তুমি এই গুহার খোঁজ কিভাবে পেলে? আর অনুমতি না নিয়ে ভিতরে যাচ্ছ কেন? কবিরাজ মশাই আমাকে এই গুহার সন্ধান দিয়েছেন, আর আমি তোমাদের কাছে এসেছি রূপোর বিনটা নিতে। কি বললে? তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি রানীর সাথে কথা বলে আসছি। দেখি সে কি বলে, তারপর তোমাকে বলছি তুমি ভিতরে আসতে পারবে কিনা। ঠিক আছে, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। রানী সাহেবা, একটা মানুষ কন্যা এসেছে আপনার সাথে দেখা করতে। মানুষ কন্যা আমার এখানে কি করছে? কি চায় আমার কাছে? আমাদের কাছে থাকা রূপোর বিনটা চাইতে এসেছে ওই মেয়েটা। কি বললি? একটা মানুষের এত বড় সাহস, সে নিজেই এসেছে আমার কাছে রূপোর বিন নিতে? জি রানী সাহেবা। ওই মেয়েকে ভিতরে আসতে বলো, দেখি আমার এখানে আসার কারণটা কি। এই মেয়ে, চলো আমার সাথে, সাপরানী তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি সেই মেয়ে যে রূপোর বিনটা নিতে এসেছো? তোমার পরিচয় কি? আমি যদি সাপরানীকে বলি আমি একজন বেদে কন্যা, আমার কাজ সাপ ধরে সাপের খেলা দেখানো, তাহলে কি মহারানী আমাকে ছেড়ে দেবেন না? কবিরাজ মশাই তো বলেছিল মিথ্যা না বলতে। কি যে করি এখন? কি হলো, আমার কথায় জবাব দিচ্ছ না কেন? উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছো যে? আমার নাম পপি, আমি একজন বেদে কন্যা। কি, তুমি একজন বেদে কন্যা? আর বেদে কন্যা হয়ে আমার কাছে এসেছো?
প্রহরী, প্রহরী, ওকে এখনই বের করে দাও। আমাকে বের করে দেওয়ার আগে আমার কথাটা একটু শুনুন। আমার কথা দয়া করে শুনুন। লক্ষ্মী সাপ আমার বাবাকে কামড় দিয়েছে। ওই রূপোর বিনটা না পেলে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। লক্ষ্মী সাপ তোমার বাবার খোঁজ কি করে পেল? সে তো যাকে তাকে কামড় দেয় না। আমি সেদিন লক্ষ্মী সাপকে গাছের ডালে ঘুমোতে দেখে ধরে নিয়ে এসেছিলাম। তারপর আমার মা বাবাকে সাপের খেলা দেখাতে গেলে সে আমার বাবাকে ছোবল দেয়। লক্ষ্মী সাপের অনেক রাগ, তাই রাগ উঠলে সে অন্য সাপদেরকেও ছাড়ে না। আর তোমরা তো মানুষ ছিলে। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন করব না। আচ্ছা, কিন্তু এর আগে তোমায় আমাকে কথা দিতে হবে। তোমার বাবা ভালো হয়ে গেলে তুমি এসব সাপ ধরে খেলা দেখানো বন্ধ করে দেবে। আমি কথা দিলাম আর কখনো এমন করব না। ঠিক আছে প্রহরী, রূপোর বিনটা নিয়ে এসে মেয়েটির হাতে দাও। কি রানী সাহেবা, আপনি পাগল হয়ে গেলেন? একটা মানুষকে রূপোর বিন দিচ্ছেন, তাও আবার একজন বেদে কন্যাকে। আমার মনে হয় এই মেয়েটা বিশ্বাসযোগ্য। ও চাইলেই আমাকে মিথ্যে বলতে পারতো, কিন্তু ও তা করেনি। এই নাও রূপোর বিনটা। অনেক ধন্যবাদ আপনাকে। আর শোনো, বিনটা একবার বাজানো শুরু করলে আর থামা যাবে না কিন্তু। একবার লক্ষ্মী সাপ রাগ হয়ে বনের সবাইকে মারতে শুরু করেছিল, আর তার জন্যই এই রূপোর বিনটা বানানো হয়েছিল। এক বেদে আমাদেরকে সাহায্য করেছিল, আর আমিও তোমাকে সাহায্য করছি। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আজ আসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। পপি রূপোর বিনটা নিয়ে তার বাবার কাছে গেল। তারপর সে বিন বাজানো শুরু করলো। এ তো দেখছি রূপোর বিনের সুর। কে বাজাচ্ছে? আমাকে এক্ষুনি যেতে হবে। মা দেখো, ওই লক্ষ্মী সাপটা চলে এসেছে। বাছা, তুই সরে দাঁড়া। তোর বাবার মতো যদি ওই সাপটা আবার তোকেও কামড়ে দেয়। এই মেয়ে, তুমি এই বিন বাজানো বন্ধ করো। আমি এই বিনের আওয়াজ সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না তুমি বাবার পা থেকে বিষ নামিয়ে নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত আপু বিন বাজানো বন্ধ করবে না। কিছুতেই না। তোমরা আমাকে বন্দি করে রেখেছিলে, আর এর শাস্তি শুধু তোমার বাবা না, তোমরা সবাই পাবে। পপিও তাহলে বিন বাজানো বন্ধ করবে না। ঠিক আছে, আমিও দেখবো তুই কতক্ষণ বিন বাজাতে পারিস। অনেকক্ষণ ধরে বিন বাজানোর পর পপির মুখ দিয়ে রক্ত উঠতে থাকলো। এই মেয়ে, থামো। তোমার বাবাকে বাঁচাতে গিয়ে কি তুমি নিজেই মরবে নাকি? পপি থাম, আমাকে বাঁচাতে তুই কেন এত কষ্ট করছিস? আমার বাবা আর পরিবারের উপর তুমি একটু দয়া দেখাও। আমরা কথা দিচ্ছি, এরপর থেকে আমরা আর কখনোই কোনো সাপ ধরবো না। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি। আর তাছাড়া পপি আর কিছুক্ষণ বিন বাজালে তো তুমিও বাঁচতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। এই মেয়ে, তুমি তোমার বিন বাজানো বন্ধ করো। আমি তোমার বাবাকে ভালো করে দিচ্ছি। পপি বিন বাজানো বন্ধ করলে লক্ষ্মী সাপ তার বাবার পা থেকে বিষ তুলে নিল। আমি ভেবেছিলাম শুধু আমারই রাগ আর জেদ বেশি, কিন্তু এখন তো দেখছি এই মেয়েরও জেদ কম নয়। এরপর লক্ষ্মী সাপ তার বাবার পা থেকে সম্পূর্ণ বিষ নামিয়ে নেয় এবং তার বাবা সম্পূর্ণ আগের মতো সুস্থ হয়ে ওঠে। মণিলতা সে ছোটবেলা থেকেই জাদুবিদ্যা চর্চা করত। মণিলতা ও তার ছোট ভাইকে মানুষ করেছেন তার বাবা। একদিন সেই বুড়ো বাবা যখন মৃত্যুশয্যায়, তিনি মণিলতাকে ডেকে বলেন, শোন মা, এই গ্রামের সবাই তোর জাদুবিদ্যাকে ভয় পায়। এতদিন আমি তোদের আগলে আগলে রেখেছিলাম। আমি না থাকলে ওরা তোদের জীবন অতিষ্ঠ করে তুলবে, এই গ্রামেই থাকতে দেবে না। কিন্তু কিন্তু বাবা, আমরা কোথায় যাব? আমি আমি মরে গেলে তোরা এই গ্রাম ছেড়ে এমন জায়গায় চলে যাস যেখানে তোদের কেউ চেনে না। তোর জাদুবিদ্যার কথা যেখানে কেউ জানে না সেখানে চলে যাস।
আর সেখানেও এই জাদু বিদ্যাটা লুকিয়ে রাখিস মা, না হলে যেখানেই যাবি সেখানেই মানুষ তোকে ভুল বুঝবে মা। বাবা, বাবা। দিদি, হাঁটতে হাঁটতে আমার খুব জল তেষ্টা পাচ্ছে। আর একটু চল, নিশ্চয়ই কোনো কুয়ো পেয়ে যাব। আর একটু কষ্ট করে এগিয়ে চল ভাই। দিদি, ওই ডোবাটাতে গরু জল খাচ্ছে, আমি একটু খাই। থাম ভাই, আগে আমায় জলটা পরখ করে দেখতে দে। না ভাই, খবরদার, এই ডোবার জল খেলে তুইও যে গরু হয়ে যাবি। আচ্ছা বেশ। দিদি, দিদি, আমি আর পাচ্ছি না, ওই ওই পুকুরটা থেকে একটু জল খাই। দাঁড়া ভাই, একটু দাঁড়া, আমাকে আগে পরখ করে দেখতে দে। না ভাই না, এই পুকুরের জল খেলে তুই ছাগল হয়ে যাবি। সে যা হয় হোক, আমি ওই পুকুরেরই জল খাবো। যাস না ভাই, যাস না ভাই, শোন, একটাবার আমার কথা শোন। এই দিদি, দিদি রে, আমি যে সত্যি সত্যি ছাগল হয়ে গেলাম। আমি তো তোকে আগেই বারণ করেছিলাম ভাই, এ কি করলি তুই? আমি কি করে আবার মানুষ হব দিদি? জাদুই পুকুর লাগবে। না, আশেপাশে তো কোনো জাদুই পুকুর চোখেই পড়ছে না। দিদি, আমি কি তাহলে আর মানুষ হব না? অবশ্যই হবি, কিন্তু তার আগে আমাকে জাদুই পুকুর খুঁজে বের করতেই হবে। চল, এখন আমার সঙ্গেই চল। বাহ, কি সুন্দর মেয়েটি, কি মায়া জড়ানো দুটো চোখ, কিভাবে ছাগলটাকে বুকে আঁকড়ে আছে। এইরকমই তো একটা জীবন সঙ্গে আমি খুঁজছিলাম। হ্যাঁ গো মেয়ে, তুমি একা একা এমন রাস্তায় হাঁটছো কেন? আমার যে কেউ নেই, থাকারও কোনো জায়গা নেই। বেশ, তুমি যাবে আমার সাথে কোথায়? আমার বাড়িতে। আমি এই গ্রামের জমিদার। আমি কোন পরিচয়ে সেখানে থাকবো? তুমি রাজি থাকলে আমার স্ত্রী হয়ে আমার সাথে থাকবে। বেশ, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বেশ, বলো বলো, তোমার কি শর্ত? আপনি কখনো আমার যাতায়াত নিয়ে প্রশ্ন করবেন না, আর কখনো এই ছাগলের ব্যাপারেও প্রশ্ন করবেন না। বেশ, আমি রাজি, তবে চলো। দিদি, আমি তো এতদিনেও আর মানুষের রূপ ফিরে পেলাম না। এখন ঘরে কেউ নেই, চল চল, এখন আমরা জাদুই পুকুর খুঁজতে বেরিয়ে পড়ি। আমি আর হাঁটতে পারছি না দিদি। চল ভাই, ওই গাছতলায় গিয়ে একটু বসি। মানুষ, মানুষ, কতদিন পরে এই জঙ্গলে একটা মানুষ এলো। এবার এবার আমি মানুষকে স্পর্শ করে মানুষের রূপ ধরবো। মানুষের মতো রান্না করা মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। হা 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 হা। আয় ভাই, আমাদের বাড়ির পুকুর ঘাটে বসেই একটু জিরিয়ে নেই। আচ্ছা, এই পুকুরের জলটা তো কখনো পরখ করিনি, দেখি তো একটু। এই তো, এই তো, পেয়েছি পেয়েছি। আহ আহ আহ, ছাড়ো ছাড়ো আমাকে। দিদি, দিদি, তোর কি হলো দিদি? এখন থেকে আমি তোর দিদি, আর তোর দিদি থাকবে এই গাছে বন্দি। আর এইবার এইবার আমি ছাগলের মাংস খাবো।
এই না 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 না, জমিদার তো ছাগলটাকে খুব ভালোবাসে, ছাগলটাকে না দেখতে পেলে তো আবার সন্দেহ করবে আমাকে, এটাকেও সঙ্গে রাখতে হবে। কি ভাবছো মণিলতা? ছাগলটা খুব দুষ্টু হয়ে গেছে জানো, এবারে ওটাকে কেটে খেয়ে ফেলতে হবে। ওরে বাবা, ডাইনিটা আমাকে খেয়ে ফেলার চিন্তা করছে। আজ রাতেই আমাকে দিদির কাছে যেতে হবে। উফ, বড্ড গরম লাগছে। জানলার পর্দাটা সরিয়ে দেই। এ কি, রাত্রিবেলা ছাগলটা একা একা পুকুর পাড়ে যাচ্ছে কেন? দিদি রে দিদি, ওই ডাইনিটা আমাকে কেটে আমার মাংস খাবে বলছে। সে কি রে, কি বলছিস এসব? গাছের মধ্যে কে কথা বলছে? আমি আমি মণিলতা, আমি আমি তোমার স্ত্রী। একটা ডাইনি মন্ত্র বলে আমাকে এখানে আটকে রেখে আমি সেজে তোমার কাছে রয়েছে। বুঝেছি। তাই ও তোমার প্রিয় ছাগলটাকে কেটে খাওয়ার কথা বলছিল। কিন্তু আমি তাহলে এখন তোমাকে কি করে ফিরে পাবো? তুমি তুমি তাহলে আমাদের পুকুর পাড় থেকে জল এনে আমার মুখের সামনে ধরো। যাও, এখন তুমি এই জল ওই ডাইনির গায়ে ছিটিয়ে দাও, তাহলেই ওই ডাইনি নিজের রূপে ফিরে আসবে। তার মানে ওই মেয়েটা এসব জাদু করেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। আরেকটা কাজ এখনো বাকি আছে, আয় ভাই আয়। আচ্ছা, এসব তুমি কি করে করলে? তুমি কি জাদু জানো? হ্যাঁ, আসলে আমার এই জাদুবিদ্যার জন্যই আমি আমার গ্রাম ছেড়েছিলাম। চেয়েছিলাম এই বিদ্যা লুকিয়ে রাখতে, কিন্তু একান্ত প্রয়োজন না পড়লে এই বিদ্যা আমি আর কখনো ব্যবহার করব না। আর তুমিও কাউকে বলো না, কেমন? না গো, তুমি সাধারণ মানুষ হয়েই আমার কাছে থাকো, আমি তাই চাই।